চট্টগ্রামে পুলিশ সদস্য হত্যা মামলায় 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড। 2013 সালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল কাইয়ুম। প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 25,000 টাকা করে প্রত্যেককে জরিমানা করেছেন। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। চট্টগ্রামের 16টি আসনে ভোট গ্রহণের জন্য 41,700 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত। 22 জানুয়ারি থেকে শুরু হবে প্রশিক্ষণ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে এক যুবকের বাম্পা। সকাল 10টার দিকে ঘটনার পর আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায়। আজ দিনভর মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ শোনা না গেলেও পরিস্থিতি থমথমে। এদিকে আগের দিন মাথায় গুলিবিদ্ধ শিশুটি এখনও আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। সকালে হোয়াইকং সীমান্তের নাফ নদের পাশে চিংড়ি ঘেরে যান 28 বছর বয়সী হানিফ। এ সময় স্থলমাইন বিস্ফোরণে তার পা উড়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। নাফ নদীতে মাছ ধরাও বন্ধ। বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে গিয়ে হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এগুলো কি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখার জন্য গেছিল। মাইন বিস্ফোরণ হয়ে তারা বিচ্ছিন্ন গিয়ে গই এবং তারা খুব আঘাতপ্রাপ্ত। ট্রান্সপোর্ট গঠন করে যদি সীমান্তের দায়িত্ব দেওয়া যায় তাহলে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশ রোধ হবে। স্থানীয়দের ধারণা, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগেও মাইন বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন জেলে আহত হন। একদিন দুদিন পর পরে মানে আমাদের এখানে গুলি মায়ানমার সীমান্ত থেকে এখানে গুলি চলে আসে। নাফ নদীকে অবাধে খুলে দেওয়া হয়, জেলারা যাতে সেখানে যেতে পারে এবং সেখানে রোহিঙ্গাদের যে সমস্যা আছে সেই সমস্যা যাতে দ্রুত প্রশাসন নিরসন করে দেয়। এদিকে রোববার মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনান এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। রাতে অস্ত্রোপচার হলেও তার মাথা থেকে গুলি বের করা যায়নি। শিশুটির অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা। বাড়ির থেকে যেরকম আনছি ওই রকমই হয়েছে, বলতে পারনারও একটু অবনতি হয়েছে। গুলি বের করলে ডাক্তাররা বলতেছে মানে উনি মারা যাবে, এরকম বলতেছে, কারণ জায়গাটা বেশি সেন্সিটিভ। মেয়েটার অবস্থা এত ভালো না, অজ্ঞান অবস্থায় আছে, ভেন্টিলেটর আছে। গুলি ওটা বের করা যাবে না, গুলি বের করলে মেয়েটার সাথে মারা যাবে। সোমবার সকাল থেকে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়নি, তবে পরিস্থিতি থমথমে। যে কোনো সময় আবার গুলি বা মর্টার শেল আসতে পারে শঙ্কায় নির্ঘুম রাত কাটছে অনেকের। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, কিছুক্ষণ আগেই বলছিলাম কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে এক যুবকের বাম্পা। আমরা এ বিষয়ে জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবকের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? আর আজকে মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ না আসলেও তো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এলাকাবাসী কি বলছে? সীমান্ত এলাকার মানুষ তাদের যে অবস্থান, তারা যে সবসময় গোলাগুলির আওয়াজ শুনতে পায়, এটির কারণ তারা মনকে শক্ত করেছে। তারা যেমন আতঙ্কের মধ্যে আছে, তেমন আবার কোথায় যাবে সেই দিক বিবেচনা করে তারা মনকে শক্ত করেছে। তবে পাশাপাশি সরকারের কাছে দাবিও জানিয়েছে নিরাপত্তা যাতে জোরদার করা হবে। এই যে আজকে মাইন বিস্ফোরণের ঘটনা, এটি হোয়াইক্যাং এলাকায় ঘটেছে, আবার এটি আমরা দেখেছি তুমরু নাইক্যংছড়ি এলাকায়ও ঘটেছে। এটি পরপর হয়ে আসছে, নতুন কিছু নয়। আজকে যে যুবক আজকে মাইন বিস্ফোরণের আহত হয়েছে, পা বিচ্ছিন্ন হয়েছে, তাকে আমরা যতটুকু জানতে পেরেছি তাকে প্রথমে উখিয়ার MSF হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার
কি অবনতি বা উন্নতি সেটি আমরা হয়তো জানতে পারিনি এখনো, তবে সেটা হয়তো জানা যাবে পরে। এবং এই ঘটনা যখন ঘটছিল তার ঠিক আগেই অর্থাৎ 10টার দিকেই কিন্তু স্থানীয়রা মানববন্ধন করছে যে গতকাল যে শিশুটি গুলিবিদ্ধ হয়েছে তার প্রতিবাদে, এবং যাতে সীমান্ত এলাকার যে নিরাপত্তা পরিস্থিতি সেটি আরও বাড়ানো যায়, এবং সেটির কারণে কিন্তু তারা মানববন্ধন করছিলেন। এই তাদের যে ক্ষোভ সেটি হচ্ছে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটির একটা সুরাহা করেন। লোপা। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে পুলিশ সদস্য খুনের ঘটনায় 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর বিক্ষোভ করেন দণ্ডিতের স্বজনরা। 13 বছর আগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন ওই কনস্টেবল। রায়ে প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা করা হয়। জরিমানার সব টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে আদেশ দেন আদালত। যাবজ্জীবন রায় ঘোষণার পর এভাবেই আদালত এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন দণ্ডিত আসামির স্বজনরা। এ সময় আহাজারির পাশাপাশি হইচই হট্টগোল করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে তোলা হয় পুলিশ সদস্য আব্দুল কাইয়ুম হত্যা মামলার 5 আসামিকে। শুনানি শেষে বিচারক মিজানুর রহমান এ মামলায় অভিযুক্ত 10 আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেন দণ্ডিতের স্বজনরা। বাদী এবং সাক্ষীরা আসামিদেরকে চিহ্নিত করতে পারে নাই। এটা প্রতারণা মামলা, মিথ্যা মামলা, সাজানো মামলা, নাটক মামলা। 2013 সালের 3 নভেম্বর টাইগার পাস বাটালি পাহাড়ে ছিনতাইয়ের শিকার 2 ব্যক্তি পুলিশের সহায়তা চাইলে কনস্টেবল আব্দুল কাইয়ুম সহ কয়েকজন পুলিশ সদস্য ছিনতাইকারীদের ধাওয়া করে। এই সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান কনস্টেবল কাইয়ুম। আহত হন 3 জন। এই ঘটনায় খুলশী থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযোগ গঠনের পর 14 জনের সাক্ষী নেওয়া হয়। সাজাপ্রাপ্ত 10 আসামির মধ্যে একজন মারা গেছেন, বাকি 4 জন পলাতক। বিজ্ঞ আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 25,000 টাকা করে প্রত্যেককে জরিমানা করেছেন। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছেন এবং এই 25,000 টাকার জরিমানার মোট 10 জনের 2.5 লক্ষ টাকা ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য বলা হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। একটা ফ্ল্যাট রেট ধারাওভাবে সবাইকে সাজা দিয়ে দিই, কিন্তু কার কতটুকু কমপ্লিসিটি এটা দেখেন নাই। ইনশাল্লাহ আপিলে আমরা ন্যায় বিচার পাবো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য প্রায় 41,700 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণ। প্রয়োজনের তুলনায় 5% বাড়তি কর্মকর্তা রাখা হয়েছে। এবার দায়িত্ব ও করণীয় সম্পর্কে পুরো প্যানেলকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের 16 সংসদীয় আসনে এবার ভোট কেন্দ্রের সংখ্যা 1,965টি এবং ভোট কক্ষ 12,595টি। সে হিসেবে প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং প্রতি কক্ষে একজন সহকারী প্রিজাইডিং ও 2 জন পোলিং অফিসার মিলে 39,750 জন কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্বে। তবে অতিরিক্ত 5% মিলে 41,726 জন পাচ্ছেন প্রশিক্ষণ। 22 জানুয়ারি থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন যে নিরপেক্ষ হবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী করতে হবে এবং বিশ্ব বিবেক আমাদের সাথে যাতে একমত পোষণ করে সেভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা সেই জনবলটাকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলব। এর আগের অনেক নির্বাচনে কিছু ভোট গ্রহণ কর্মকর্তার পেশা, পরিচয়, যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এবার প্যানেল তৈরিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে দাবি কমিশনের। স্বচ্ছতা, দায় দায়িত্ব এবং গ্রহণযোগ্যভাবে নির্বাচনের সাথে তারা যুক্ত হবেন, এটা আমরা আশা করি তাদেরকে আমরা সেইভাবে প্রস্তুত করতে পারব।
সম্প্রতি চট্টগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকেও দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আমরা দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে। চট্টগ্রামে এবার মোট ভোটার সংখ্যা ৬৬,৮২,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪,৮৩,৮৭৭ জন এবং নারী ৩১,৯৮,৫৭০ জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, প্যানেল চূড়ান্তের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে? লোপা, চট্টগ্রামের যে নির্বাচন 16টি সংসদীয় আসনে সব মিলিয়ে 1965টি ভোট কেন্দ্র। এসব ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, এমন সব দায়িত্বে ঠিক সর্বমোট কতজন কাজ করবেন নির্বাচনের দিন তার একটি এরই মধ্যে তাদেরকে সিলেকশন করা শুরু হয়ে গেছে, নির্বাচন করা শুরু করে দিয়েছেন এবং তাদেরকে নিয়ে দফায় দফায় যে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের ভোটের দিন আসলে কার কি দায়িত্ব থাকবে এবং ভোটের দিন যে স্বচ্ছতার সাথে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলোই কিন্তু বারবার বোঝানো হচ্ছে এবং নিরপেক্ষতার সাথে সেগুলোই কিন্তু এই যে তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ যারা দিচ্ছেন সেই প্রশিক্ষকরা প্রশিক্ষণার্থীদের এই একই দীক্ষা দিয়ে যাচ্ছেন এবং প্যানেল চূড়ান্তের বিষয়ে এই যে প্রশিক্ষণের ভিতরে যাদেরকে সিলেক্ট করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তাদের মধ্য থেকে বাছাই করে সব মিলিয়ে কিন্তু ভোটের দিন কাজ করবেন 39,000, এর থেকে কিছু বেশি ভোটের দিন কাজ করবেন। তারপরও কিন্তু বাড়তি আরও 5% মিলিয়ে 41,000-এর একটু বেশি আমরা দেখছি যে সংখ্যাটি, সেই সংখ্যাটি প্রস্তুত রাখা হয়েছে যাতে তাৎক্ষণিক কোনো কেন্দ্রে কোনো প্রিজাইডিং অফিসার বা কেউ অসুস্থ বা কারো প্রয়োজনে সেখানে আরো বাড়াতে হলে যেন তাৎক্ষণিক নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। এরই মধ্যে কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়ে গেছে। প্রার্থীতা বাতিলও কিন্তু প্রথম যাচাই বাছাই বেশ কয়েকজনকে বাতিল করা হয়েছিল চট্টগ্রামের 16 আসনের মধ্যে। এর মধ্যে আবার আপিল করার সুযোগ পেয়েছিলেন। ঠিক তেমনি চট্টগ্রাম 9 আসনে জামাতের যে প্রার্থী তিনি প্রথম যাচাই বাছাই বাদ হয়ে যান কারণ তার দ্বৈত নাগরিকত্ব ছিল। সেই বিষয়টি উল্লেখ করে তার যে মনোনয়ন সেটি বাতিল করা হয়েছিল। তারপর তিনি আবেদন করেছেন। আবেদনের পর আজ আবারও ঘোষণা এসে যে চূড়ান্ত পর্যায়ে তাকে বাতিল ঘোষণা করা হয়েছে উচ্চ আদালত থেকে। তবে তিনি এবং তার সমর্থকরা, যেটা চট্টগ্রাম 9 আসনে জামাতের প্রার্থী ডাক্তার AK ফজলুল হক, তিনি এবং তার সমর্থকরা যে বিষয়টি দাবি করছেন যে তারা আবারও আপিল করবেন চেম্বার আদালতে এবং সেখান থেকে তারা চাচ্ছেন যে তাদের প্রার্থীতা বৈধতা পাবে এবং তিনি নির্বাচনে লড়বেন। এই যে ভোটের দিন 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 আসলে ঘনিয়ে আসছে, কাছে দোরগোড়ায় চলে আসছে, এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কঠোর অবস্থান থেকে শুরু করে এবং মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেটদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। ভোটের যে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেই 22 তারিখ থেকে, সেই জানুয়ারির 22 তারিখ থেকে প্রচারণা শুরু হবে। এর মধ্যে প্রার্থীতা বাতিলের একটি সময় রয়েছে। কেউ যদি প্রত্যাহার করতে চায় সেই প্রত্যাহার করতে পারবে। প্রতীক বরাদ্দের একটি বিষয় থাকে। এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সকল ধরনের যে ব্যবস্থা, সব ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। সব থেকে বেশি যে বিষয়টি দিকে নজর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে অবনতি না হয় সেজন্য চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে চট্টগ্রাম রেঞ্জের DIG যারা রয়েছেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, যারাই আইন শৃঙ্খলার সাথে জড়িত তাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে অবনতি না হয়। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের চন্দনায় এসে LDPর বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এই উপলক্ষে বড় শোডাউন করেছে বিএনপি। নির্বাচনের আগে এই ঘটনা চট্টগ্রাম 14 আসনের রাজনীতিতে বড় মেরুকরণ বলছেন নেতাকর্মীরা। 2000-তে এক অনুষ্ঠানে পৌরসভায় LDPর 2 শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ফুল দিয়ে তাদের বরণ করে নেন চট্টগ্রাম 14 আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। আসন্ন নির্বাচনে চন্দনায় এসে বিএনপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে তারা বলেন, LDP নেতাকর্মীদের যোগদানের মধ্য দিয়ে এই আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ সময় চন্দনাইশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মানুষ, আংশিক সাতকানিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে এই চন্দনাইশে এই আসনকে উপহার দেওয়ার জন্য। 2006 থেকে 2026 পর্যন্ত আমি আপনার এলডিবির সাথে সম্পৃক্ততা ছিলাম। আমি আবার ঘরের ছেলে, আমি ঘরে ফিরে এসেছি আর কি। ঘরের ছেলে ঘরেই ফিরে আসতে পেরে আমার নিজেকে আমি গর্ববোধ করতেছি। জামাতে যোগ দেওয়ার কারণে আমার ভালো লাগে নাই, এই জন্য আমরা বিএমপিতে যোগ দিলাম। রাঙামাটির বরকল ও কাপ্তাই উপজেলার পাহাড়ি এলাকায় সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সকালে হরিণা জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায়দের মাঝে আর্থিক অনুদান সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদি তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের কল্যাণেও নিয়মিত কাজ করছে বিজিবি। এদিকে কাপ্তাইয়ে 41 বিজিবির উদ্যোগে জুরাছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় 150টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি জানান, অপারেশন উত্তরণের আওতায় ভবিষ্যতেও বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেছেন ভিসি প্রফেসর মোহাম্মদ শহীবুল্লাহ সিদ্দিকী। ভর্তি মেলা চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এম আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ খোরশেদ আলী সহ বিভিন্ন বিভাগের প্রধানরা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, ভর্তি মেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় আর্থিক সুবিধা ও স্কলারশিপের সুযোগ। ভর্তি মেলার সময় ভর্তি ফি এর উপর সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড় এবং মোট টিউশন ফি এর উপর সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় প্রদান করা হবে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক স্কলারশিপ সুবিধা রাখা হয়েছে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।